ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, জামায়াতে ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির, বরিষ্ঠ রাজনীতিবিদ জনাব ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ইমানদার দেশপ্রেম ভাইরা আমার। আজকে প্রবন্ধকার একটা সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন। উনি একটা কথা বলেছেন, কালো অধ্যায় 2006 থেকে 2024 কালো অধ্যায়। আমি বলতে চাই এটা কালো অধ্যায় একটা ধারাবাহিকতা। কালো অধ্যায় শুরু হয়েছিল ব্রিটিশ আমলে 200 বছর, এরপরে পাকিস্তান আমলে 33 বছর, আর বাংলাদেশ আমলে কত বছর? 54 বছর। এই সবটাই কিন্তু ছিল কালো অধ্যায়। কেন কালো অধ্যায় ছিল? যেখানে ইসলামের অনুপস্থিতি, সেইখানে কিন্তু কালো অধ্যায়। সেটাকে বলা হয় জামে জাহেলিয়া। ব্রিটিশের আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায়, পাকিস্তান আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায়, বাংলাদেশ আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় অবস্থায়। যার কারণে যেখানে ইসলামের অনুপস্থিতি, সেইখানে কিন্তু জাহেলিয়াতের আবির্ভাব ঘটে। হ্যাঁ, সংগ্রামী ভাই আমার, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এখানে 92% মুসলমান, 3.5 লক্ষ মসজিদ, 70,000 মাদ্রাসা, 100-র উপরে খানকা আছে বাংলাদেশে। হজের পরে বৃহত্তম সমাবেশ টঙ্গীর ময়দানে। এত কিছু হওয়ার পরে দেশের মানুষের আজানের ধ্বনি শুনে মানুষের ঘুম ভাঙে, আজানের ধ্বনি শুনে সন্তান ঘরে ফিরে যায়। আজকের সেই দেশে আজকের কুফরি আইন কেন? কুফরি শাসন কেন? কুফরি বিচার কেন? কুফরি অর্থনীতি কেন? এরা আমাদের যারা ইসলামী দল করি, যারা মসজিদ মাদ্রাসা চালায়, যারা খানকা চালায়, তাদের একটা আত্মপলব্ধি থাকা দরকার, আত্মপরিচয় থাকা দরকার। এতগুলি দল, এতগুলি মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, এত মুসলমানের সংখ্যা, সেই দেশে কুফরি আইন চলে, কুফরি বিচার চলে, কুফরি শিক্ষা চলে, মসজিদের পাশের গলিতে পোস্টকোয়ার্টার চলে। আজকের আমাদের জন্য অত্যন্ত দুঃখ। আমি পরিষ্কার বলতে চাই, শুধু সমাজ পরিবর্তন করলে হবে না, পরিবর্তনের সাথে সাথে যদি আদর্শিক পরিবর্তন না ঘটে, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, আপনি একটু যোগ্য মানুষ, কিন্তু আপনি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারেন না। কেন? আপনি ব্যক্তি হিসেবে ভালো, কিন্তু আপনার নীতি ভালো না। নেতা ভালো, নীতি নাই, এই জাতির মুক্তি নাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। আজকের কোনদিন ভালো আমরা নীতি প্রতিষ্ঠা করতে পারি নাই। নেতা হয়তো কিছু ভালো হয়েছে, যেমন বিএনপি সরকারের আমলে ম্যাক্সিমাম মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল, কিন্তু জামাতের দুজন মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল না। ফাঁসিরা তাদেরকে ফাঁসি লটকাইছে, কিন্তু দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই। ব্যক্তি হিসাবে ভালো, কিন্তু নীতি ছিল কি বিএনপি? এই দেশের ফ্যাসিস্ট সৃষ্টি বিএনপি কম করেছে? তার ধারাবাহিকতায় তারা এই কাজটা করেছে। কাজেই শুধু নেতার পরিবর্তন করলে হবে না, নীতিরও পরিবর্তন চাই। এটা যদি না হয় তহদিন হবে না। তহদিন সরকারের পরিবর্তন, এবার পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, ব্যবহার পরিবর্তন হবে, আন্দোলন সংগ্রাম হবে। দেশ জাতির মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না, অন্ধকার দূরীভূত হবে না। এই জন্য আমি প্রত্যেক মুসলমানকে বলবো, আল্লাহ তাআলা মুসলমানদের সংজ্ঞা দিয়ে দেন। হ্যাঁ, কি বলেছেন? মুসলমান সে সমান আসলামা ফাউলাইকা তাহারাও রাশাদা। মুসলমান সে যে সত্যকে অনুসন্ধান করে, সত্যকে খুঁজে ফেরায় এবং সত্যটাকে সে গ্রহণ করে। মুসলমানকে বলতে হবে ভালো আইন কোনটা, ভালো বিচার কি, ভালো রাষ্ট্রনীতি কি, অরাষ্ট্রনীতি কি। আজকের মুসলমানরা কিন্তু আমরা এটা বুঝতে চাই না। সংগ্রামী ভাইরা আমার, দীর্ঘদিন পর এইবার সাধারণ মানুষের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে। সাধারণ মানুষ বলে, আমরা দীর্ঘদিন অনেক সরকার দেখেছি, কেউ মানুষের ভাগ্যের জন্য পরিবর্তনের জন্য কাজ করে নাই, নিজেদের ভাগ্যের পরিবর্তনের কাজ করেছে। আমরা এই দলকে ক্ষমতা দেখতে চাই না। আমরা এবার দেখতে চাই সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক, ঐক্যবদ্ধভাবে
পারে আগামী ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। আজকের এই অবস্থাতে অনেক ফেসিলিটির মাথা খারাপ হয়ে গেছে। অনেকে বলে জামাতের সাথে চরমোনার দীর্ঘদিন একটা বিরোধ ছিল, তারা কিভাবে একসাথে আশ্চর্য হয়ে যায়। আমি পরিষ্কার বলেছি, বিরোধ যেখানে যা আছে থাকুক, কিন্তু আমরা ফেসিবাদকে ফেসিলিটিদেরকে চিরকবরচনা করার জন্য দেশের স্বার্থে মানুষের স্বার্থে ফেসিবাদ মুক্ত একটা দেশ করার স্বার্থে আমরা এই ঐক্য হয়েছি। আমরা নির্বাচনী সমঝোতা করেছি, যেখানে জামাতের প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে, যেখানে ইসলামাবাদের প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে, যেখানে অন্যান্য দলগুলোকে ভালো প্রার্থী সেটা তাকে ভোট দেবে। এর নামে নির্বাচনী সমঝোতা। সংগ্রামী ভাইরা আমার, আসুন এই যে একটা জাগরন্ত হয়েছে, আপনি রিক্সাওয়ালাকে দেখেন, একটা রিক্সা তাকে জিজ্ঞেস করেন আপনি কি কোথায় ভোট দেবেন, কি বলে দেখেন, জরিপ আপনার আমার কাছে। সংগ্রামী ভাইরা আমার, এই দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা, যত চ্যালেঞ্জ যেটা, আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হয়তো আধিপত্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ। আপনি দেখেন নাই আওয়ামী লীগ আমলের শেষের দিকে দেখেন নাই ওই আধিপত্যবাদের দূতাবাসে মিটিং ডাকতো, সবাই হুমড়ি খেয়ে পড়তো, আবার সাম্রাজ্যবাদের অফিসে মিটিং ডাকতো, সবাই হুমড়ি খেয়ে পড়তো। আজকের হলো ওদের আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের পাঁচটা দালাল। এই পাঁচটা দালালদের পিছনে যে সকল রাজনৈতিক দল ঘুরঘুর করবে ওরা পাঁচটার পাঁচটা, এই পাঁচটার করতে সব বুদ্ধিজীবীরা ঘুরঘুর করবে ওরা পাঁচটা বুদ্ধিজীবী, এই পাঁচটার পিছনে যারা সাংবাদিকরা গ্রহণ করবে ওরা পাঁচটা সাংবাদিক, ওরা শিক্ষাবিদ, ওরা সাংবাদিক। আজকে এত দুর্নীতি করার পরেও, এত খুন করার পরেও আজকে সাংবাদিকের দুই ভাগ, আইনজীবীরা দুই ভাগ, শিক্ষকরা দুই ভাগ। মানে কি? আমাদের লজ্জা। আমি পরিষ্কার সাংবাদিক ভাইদের বোঝাই, আপনারা হবেন সত্যের সৈনিক, আপনারা হবেন মানিক মিয়ার মতো সাংবাদিক, আপনারা হবেন মুজিবুর রহমানের মতো সাংবাদিক। আপনারা সত্যিকার দেশ ও জাতির এই দুঃসময়ে আপনারা কান্ডা নির্ভর থাকবেন, সত্য লিখবেন, আমরা সত্য বলবো, আপনারা সত্য লিখবেন।